মর্নিং এভরিওয়ান। তো যেরকম দেখতে পাচ্ছ সকাল সকালই আমি বাড়ির বাইরে। তো আমি অ্যাকচুয়ালি এসেছি পিকনিক গার্ডেনে। এখন মা জানে না যে আমি এখানে এসেছি, তো মাকে একটু সারপ্রাইজ করবো। চলো কল করি। আমি ফোনটা স্পিকারে রাখছি যাতে তোমরা শুনতে পাও। হ্যাঁ মা। হ্যাঁ বলছি, কোথায় তুমি? বাড়িতে কি করছো? চাবিটা ফেলো একটু। ঠিক আছে, সবাই একসাথে চেল্লাচ্ছে। হেল্প। স্পোর্টসে অসাধারণ। দেখলে কি সুন্দর ক্যাচটা মিস করলাম। জেনারেলি আমি এরকম করতাম না। দরকার তো ছিল আমার ইন্ডিয়ান ক্রিকেট টিমে খেলা, কিন্তু এক হাতে ফোন নিয়ে রেকর্ড করতে করতে আরেক হাত দিয়ে ছবির চাপটা ধরার চেষ্টা করেছিলাম, তাই জন্য পড়ে গেছে। হ্যাঁ, লাগটা হে তালা খুলছিলাম। চলে এসছি ওপরে, এসেই মাকে বলে দিয়েছি মা চা খাবো। তো মা গেছে চা করতে। তো আমি ভাবলাম সেই সুযোগে তোমাদের সাথে কথা বলে নিই। এখন সমস্যা হচ্ছে বাড়ি তো দেখাতে পারছি না, কারণ গৃহপ্রবেশ হয়নি। তো বাড়ির ভিডিও আসবে, কিন্তু আমি ভাবলাম তোমরা যারা এরকম ভাবছো বাড়ি কিনবে বা এরকম প্ল্যানিং আছে, খুব শিগগিরই হয়তো কিনতে চাইছো, অথবা হয়তো বাড়ি কেনার ব্যাপারে কোনো দিন ভাবোইনি, তার কারণ তোমাদের মনে হচ্ছে আরে অনেক কমপ্লিকেশান, কত দাম, কত পেপার ওয়ার্ক, কত ঝামেলা, কত লম্বা ইএমআই। আমি জানি, তার কারণ আমারও এই ধরনের ফিলিংস ছিল। আমারও এই ধরনের 1,00,000 কোয়েশ্চেন ছিল। তো আমি ব্যাংকের থেকে প্রপার্টি লোন নিয়ে, হোম লোন নিয়ে বাড়ি কিনেছি। আর আমি ঠিক করেছি, লাকিলি যে আমার লোন করিয়েছিল, যে আমার মানে প্রচণ্ড প্রচণ্ড হেল্প করেছিল, সে অ্যাকচুয়ালি আমার ছোটোবেলার বন্ধু। তো আমি আজকে পিকনিক গার্ডেনে আসার উদ্দেশ্যই হচ্ছে যে তার সাথে তোমাদের আলাপ করিয়ে দেবো, তার সাথে আমরা কথা বলবো, বলে জেনে নেবো যে অ্যাকচুয়ালি হোম লোন পেতে গেলে, হোম লোন নিতে গেলে কি কি করতে হয়। এই বিষয়ে যা মহা জ্ঞান আমার আছে সে তো আমি উজাড় করে ঢেলে দেবো বটেই, কিন্তু আমার বন্ধু, তার থেকে তোমরা শুনলে, যেহেতু সে সমস্তটা দায়িত্ব নিয়ে করে এবং সে সারাদিন এইসবই করে, তো খুব এক্সপিরিয়েন্স এইসব বিষয়ে। তো আমরা তার সাথে দেখা করব। এখন যাচ্ছি তার সাথে দেখা করতে, চাটা খেয়েই বেরোবো জাস্ট। আর তার সাথে দেখা করে কথা বলে তার মুখ থেকে শুনবো। যদি এর পরে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, আমি জানি অবশ্যই থাকবে, প্লিজ প্লিজ ডু নট হেজিটেট টু আস্ক মি ইন দ্য কমেন্ট সেকশন। চেষ্টা করব যতটা পারবো আনসার করার, এবং আমি আমার বন্ধুটিকেও বলবো যে ও যেন আনসার করে, মানে যদি কিছু বেশি কমপ্লিকেটেড থাকে যেটা আমি জানি না, তো ও যেন সেগুলো আনসার করার চেষ্টা করে। তো চলো, তাহলে আমি চাটা খেয়ে নিই এখান থেকে বেরোই, আর তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আমার বন্ধুর সাথে। লেটস টক অ্যাবাউট বাইং আ হাউস। Eternity later. দেখতে পাচ্ছ পৌঁছে গেছি শুভদীপের বাড়ি। এখন অ্যাকচুয়ালি বাজে রাত 9টা। স্যার এত ব্যস্ত যে এর আগে সময় দিতে পারেননি। তো প্রচুর ওয়েট করিয়েছেন, আমি সকালবেলা থেকে এসে এখানে ওয়েট করছিলাম। এখন ফাইনালি এসেছেন, কিন্তু এখনো ব্যস্ত ফোনে। তো স্যার নমস্কার। নমস্কার। আমি যে কোয়েশ্চেনগুলো আমার অডিয়েন্সের তরফ থেকে নিয়ে আজকে এসেছি, বেসিক্যালি হোম লোন। প্রথমত এই কনসেপ্টটা কি, হোম লোন ব্যাপারটা কি? হোম লোন বাড়ি কেনবার জন্য যে লোনটা দেওয়া হয় সেটাই হোম লোন। আচ্ছা। তো সেখানে মোটামুটি 10% নিজেকে দিতে হয়, বাকিটা ব্যাংক দেয়। আচ্ছা, 10% মানে ডাউন পেমেন্ট 10%? হ্যাঁ, মানে ডাউন পেমেন্ট নয়, মানে হচ্ছে বাড়িটার যতটা টোটাল কস্ট তার 10% নিজেকে বেয়ার করতে হয়, বাকি 90% ব্যাংক দেয়। আচ্ছা, আর এই ব্যাংক যে টাকাটা দেয়, এবার সবার একটা প্রশ্ন থাকবে যে কেউ তো টাকা এমনিতে দেয় না, তো ব্যাংক নিশ্চয়ই ব্যাংকের কিছু ইন্টারেস্ট আছে। তো এই ব্যাংকের ইন্টারেস্টটা জেনারেলি কত পার্সেন্ট হয় আর কিসের ওপর ডিপেন্ড করে? রেট অফ ইন্টারেস্ট। হ্যাঁ,
রেট অফ ইন্টারেস্ট এই মুহূর্তে বেড়ে গেছে, এখন হচ্ছে সব থেকে কম 7.9। আচ্ছা, ঠিক আছে, এরপর বাকিটা সিভিলের ওপর ডিপেন্ড করে। সিভিল হচ্ছে সিভিল স্কোর, যেটা ক্রেডিট ব্যুরোর মতো বিভিন্ন অথরিটি প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে দেয়। সিভিল স্কোর অনেকগুলো জিনিসের উপর ডিপেন্ড করে। আমার ধার নেওয়ার এবং সেই ধার শোধ করার প্যাটার্নের উপর ডিপেন্ড করে একটা পার্টিকুলার স্কোর প্রত্যেককে অ্যাসাইন করা হয়, যারই কোনো বড়োইং হিস্ট্রি আছে। যেমন ক্রেডিট কার্ড বা আজকাল নানা রকম কনজিউমার লোন পাওয়া যায়, বিভিন্ন জায়গা থেকে আমরা লোন নিয়ে মোবাইল ফোন কিনতে পারি, এসি, ফ্রিজ, টিভি, বেসিক্যালি এইসব জিনিসের জন্য অনেক ছোট ছোট ক্রেডিট অথরিটি আছে যেখান থেকে লোন নেওয়া যায়। তো এই লোনগুলো নেওয়া এবং সেগুলো শোধ করার যে হিস্ট্রি, তার উপর বেস করে এই স্কোরটা দেওয়া হয়। এবং এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য যে আমরা এই স্কোরটাকে মেনটেন করে রাখি, সবসময় ভালোর দিকে রাখি। তার কারণ এই স্কোরটার উপরেই ডিপেন্ড করে আমি যে লোনটা পাবো তার ইন্টারেস্ট রেটটা কি হবে। আমি কি ঠিক বলছি না কোনো? হ্যাঁ, একদম। আচ্ছা, তো এবার আমার পরের প্রশ্ন, এই এত কমপ্লিকেশনস, এই সিভিল স্কোর মেনটেন করো, তারপর তার উপর ডিপেন্ড করবে আমার ইন্টারেস্ট রেট। তো ইন্টারেস্ট তো আমি ব্যাংকেও পে করবো, কোনো পরিচিত ব্যক্তি, বন্ধু বান্ধব, কারোর কাছ থেকে টাকা ধার করে করি, তো সেক্ষেত্রে তো দেয়ার ইজ এ চান্স যে আমার হয়তো ইন্টারেস্ট রেট আরো কম হবে। তো আমি এত কমপ্লিকেশনসের মধ্যে যাবোই কেন? আমি কেন প্রাইভেটলি কারোর কাছ থেকে টাকা নিয়ে নেবো না? প্রাইভেটলি নিলে তার কোনো সিকিউরিটি নেই। আচ্ছা, এরকম আগেও অনেক লোক নিয়েছে। তাহলে যদি প্রাইভেটলি নিয়েই যদি এতদিন চলতো, তাহলে ব্যাংকের কাছে লোক আসতো না, প্রাইভেটলি নিয়ে নিত। কিন্তু ব্যাংকের কাছ থেকে যে লোনটা নেওয়া হচ্ছে সেটা খুবই সিকিউরড। কিন্তু ওয়্যারাজ যদি কোনো প্রাইভেট বড়োয়ারের থেকে টাকাটা নেওয়া হয়, সেটা কিনা একেবারেই আনসিকিউরড, এবং তার যে রেট, মানে তাদের যে হিসেব, সেই হিসাবে ওরা অনেক সময় অনেক গোলমিল করে এবং সেখান থেকে মানুষকে ভুল বুঝিয়ে এবং তাদের থেকে বেশি ইন্টারেস্ট নেয়, অথবা তাদের থেকে যত টাকা পাওয়ার তার চাইতে অনেক গুণ বেশি টাকা নেয়। সেই কারণেই ব্যাংকের একটা সিস্টেমেটিক একটা ইনস্টলমেন্ট চলতে থাকে, সেই ইনস্টলমেন্টে মানুষ সেখান থেকে লোন নেওয়াটাই ঠিক বলে মনে হয়। এর সাথে আমি এই পয়েন্টটার সাথে একদম 100% এগ্রি করি, এবং আমি এতে অ্যাড করে রাখি যে আমি যে বেনিফিটটা পেয়েছিলাম সেটা হচ্ছে যে বাড়ি কিনলে বেসিক্যালি একটা প্রথম তো দেখার বিষয় থাকেই যে মানে আমি যে বাড়িটা কিনছি, যাকে টাকাটা দেব সেই লোকটাই আসল মালিক কিনা, আমি যে প্রপার্টিটা কিনছি সেটা আদেও মানে আমি কিনতে পারবো কিনা, তার কি ভ্যালুয়েশন হবে, ইন ফিউচার তার দাম হট করে পড়ে যাবে না, তো বাড়িটার কন্ডিশন কি। একা মানুষের পক্ষে এত জিনিসপত্র সমস্ত কিছু ক্যালকুলেট করাটা খুব কমপ্লিকেটেড, খুব ডিফিকাল্ট। তো জেনারেলি লোক কি করে, এর জন্য লয়ার লাগায়, যে লয়ার ভেরিফিকেশন করে সেই রিপোর্টটা দেয়। ব্যাংকের থেকে লোন নিলে সব থেকে বড় যেটা আমার মনে হয়েছে যে কেন জিনিসটা সিকিউর, তার কারণ হচ্ছে যে এই ভেরিফিকেশনটা ব্যাংক করে, আর ব্যাংকের প্রসেসটা খুব খুব বেশি স্ট্রিনজেন্ট। তো এতে কি হয় যে মানে আমি আমার বাড়ি সম্পর্কে যেমন অনেক জিনিস জানি, যে বাড়ির মার্কেট ভ্যালুয়েশন কি, ইন ফিউচারের ভ্যালুয়েশন কোন দিকে যেতে পারে, ব্যাংক সমস্ত কিছু দেখে চেক করে তারপরে লোনটা দিয়েছে। তো সেই সূত্রে আমার কাছে ওই ইনফরমেশনগুলো আছে। তো দ্যাট গিভস আ লট অফ পিস অফ মাইন্ড। আচ্ছা, এই লোন জেনারেলি কত দিনের হয়, মানে এর টেনিওরিটি কত দিনের হয়? 30 ইয়ার্স ম্যাক্সিমাম টেনিওর। এটা ডিপেন্ড করে কতদিন সার্ভিস পিরিয়ড বেঁচে আছে তার উপর। এবার সার্ভিস পিরিয়ড যদি 30 ইয়ার্স বেঁচে থাকে তাহলে 30 ইয়ার্স পাবে। আচ্ছা, না হলে যদি সার্ভিস পিরিয়ড যত দিন আছে তত দিনের হবে, যদি সে সার্ভিস। আর যদি ব্যবসা করে সেই ক্ষেত্রে 65 ইয়ার্স, 65 ইয়ার্স তার মধ্যে লোন শোধ করতে হবে। আর কি কি ডকুমেন্টেশন লাগে? মানে আমি যেমন চাকরি করি, তো আমি যদি এখন একটা লোন নিই, আমার কি কি ডকুমেন্টস লাগবে? একজন স্যালারি পার্সনের জন্য যে ডকুমেন্টস গুলো লাগবে সেটা হচ্ছে আইটিআর লাগে, 2-3 বছরের আইটিআর লাগে। ইনকাম ট্যাক্স রিটার্ন, আমরা প্রতি বছর যা ইনকাম ট্যাক্স পে করি
তারপরে আমরা একটা সময় তার ফাইল সাবমিট করি যে রিটার্ন আসার জন্য। তো তার যে রিপোর্টটা থাকে সেটা হচ্ছে আইটিআর রিপোর্ট। তো লাস্ট 3 বছরের কনজিকিউটিভ 3টে বছরের ইনকাম ট্যাক্স রিটার্নের কাগজ লাগে, সার্টিফিকেট জমা দিতে হবে। আইটিআর লাগে, হুম। আর লাগে হচ্ছে পে স্লিপ, 6 মাসের পে স্লিপ লাগে। আচ্ছা, স্যালারি স্লিপ যেটা যেটা পে salary slip স্লিপ বা pay slip। সেইটা পে স্লিপ লাগে, 6 মাসের লাগে। হ্যাঁ। আর কেওয়াইসি ডিটেইলস তো লাগেই, মানে ওই আইডি প্রুফ, অ্যাড্রেস প্রুফ। হ্যাঁ, আইডি প্রুফ, অ্যাড্রেস প্রুফ। আচ্ছা, আর এখানে প্যান কার্ডটা খুব জরুরি, প্যান কার্ডটা খুব জরুরি। ঠিক আছে, এইগুলোই লাগে। আর এছাড়া অ্যাজ সাচ প্রথমে কিছু লাগে না। এরপর প্রসেসিং এর জন্য যখন হবে তখন বাড়ির সার্চিং হবে, তারপরে ভ্যালুয়েশন হবে। দাম ঠিকঠাক থাকলে, মানে যদি ভ্যালুয়েশন প্রপার ভ্যালুয়েশন থাকে, প্রপার সার্চিং করে যদি প্রপারলি পাওয়া যায় যে বাড়ির সব কিছু ঠিক আছে, বাড়ির কাগজপত্র, তাহলে সেই ক্ষেত্রে লোন অ্যাপ্রুভ করা যেতে পারে, মানে প্রসিড করা যেতে পারে আচ্ছা, অ্যাপ্রুভের জন্য। লোনের প্রসিডিংস চালু হয়। আচ্ছা। আর আমি যদি আগামীকাল এই সমস্ত পেপার সাবমিট করি, তো তাহলে আমার মোটামুটি কত সময় লাগবে লোন অ্যাপ্রুভ হয়ে যেতে, আমি জেনে যেতে যে আমার লোন অ্যাপ্রুভ হয়ে গেছে, আমি বাড়িটা কিনছি? আচ্ছা, দেখুন, এরকম কোনো অ্যাজ সাচ আমরা বলে দিতে পারি না। তার কারণ হচ্ছে হুম। যখন অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়, আচ্ছা, যেটা আমি একটা জিনিস ভুলে গেছি, যেটা সব থেকে বড় কথা, যেটা সব থেকে প্রথমে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে এগ্রিমেন্ট। এই কথাটা আমি ভুলে গেছিলাম, এগ্রিমেন্টটা সব থেকে প্রথম লাগে। বায়ার আর সেলারের মধ্যে যে এগ্রিমেন্টটা হয়, সেই এগ্রিমেন্টটা আগে লাগবে। আচ্ছা, এই এগ্রিমেন্টটা না হলে আমরা বাড়ির প্রসিডিং এ যেতে পারবো না। আচ্ছা। তো এটা ম্যান্ডেটরি ডকুমেন্টের মধ্যে বায়ার আর সেলারের মধ্যে যে এগ্রিমেন্ট হচ্ছে সেটা, সেলারের কেওয়াইসি ডকুমেন্ট, সরি, বায়ারের কেওয়াইসি ডকুমেন্ট, বায়ারের লাস্ট 3টে কনজিকিউটিভ বছরের আইটিআর, লাস্ট 6 মাসের স্যালারি। স্যালারি। আচ্ছা, তো এইগুলোই লাগে। অ্যাভারেজ, অন অ্যান অ্যাভারেজ কত সময় লাগে? আচ্ছা, এইগুলো পাওয়ার পরে যখন বায়ার অ্যাপ্লাই করলো হাউজিং লোনের জন্য, এরপর বায়ারের অ্যাপ্লাই করবার পরে আমরা সার্চিং করাই আর ভ্যালুয়েশন করাই। এবার সার্চিং হওয়ার পরে সার্চিং এ একটু টাইম লেগে যায়, কারণ এটা যে লয়ার থাকে, ব্যাংকের এমপ্যানেল লয়ার দিয়ে সার্চিং করানো হয়, এবং ভ্যালুয়েশনটা এমপ্যানেল ভ্যালুয়ারকে দিয়েই করানো হয়। তো এই সার্চিং এ একটু টাইম লেগে যায়, যেখানে এখানে কোর্ট কাচারির ব্যাপার থাকে, ঠিক আছে, কোর্টে গিয়ে কাগজ তুলতে হয় সার্চিং এর, তো সেই ক্ষেত্রে একটু সময় লাগতে পারে। তো বেসিক্যালি সার্চিং ভ্যালুয়েশন যদি এসে যায়, তারপর জিনিসটাকে প্রসেস করতে সব মিলিয়ে হার্ডলি 15 ডেজ। আচ্ছা, মানে 10 থেকে 15 15 working days। 15 ওয়ার্কিং ডেজ, 10 থেকে 15 দিনের মধ্যে জিনিসটা হয়ে যাবে। বাহ, তো তাহলে আমরা জেনে গেলাম কি কি কাগজ লাগে, কত টাকা ডাউন পেমেন্ট করতে হয়, মানে টোটাল ভ্যালুয়েশনের 10% ভ্যালুয়েশন, মানে যেটা আগ্রিড ভ্যালু, যে টাকায় আমি বাড়িটা কিনবো, ফ্ল্যাটটা কিনবো, তার 10% আমাকে দিতে হবে, বাকি 90% ব্যাংক ফিনান্স করবে। সেই ফিনান্সের জন্য কি কি ডকুমেন্ট লাগে আমরা শুনলাম, দিন 15 মতো সময় লাগে। আচ্ছা, একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই যে বাড়িটা কিনবো, আমি ধরে নিচ্ছি যে আমার কারোর সাথে চুক্তি হয়েছে যে আমি 50 লাখ টাকায় তার ফ্ল্যাট কিনে নেবো। তো এই 50 লাখ টাকার মধ্যে 10% আমি দেবো, 90% ব্যাংক ফিনান্স করবে। কিন্তু এর পরেও এই 50 লাখ টাকার বাইরেও এক একটা খরচা থাকে, যেমন বাড়িটার রেজিস্ট্রেশনের কস্ট, লয়ার ফিস, কোর্ট ফিস, এই খরচাগুলো কি ব্যাংক বেয়ার করবে, আমি বেয়ার করবো, কে করবে? এটা ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে। কিছু কিছু ব্যাংকের আছে যেখানে কিছু টাকা পয়সার কিছু কম বেশি হতে পারে, কিন্তু বেসিক্যালি দেয়ার কাস্টমারকেই, মানে বড়োয়ারকেই করতে হয়। আচ্ছা, কিন্তু ব্যাংক টু ব্যাংকে কিছু ভ্যারি করে টাকাটা, কারোর কম কারোর বেশি, কিন্তু এই যে কস্টিংটা, এটা মানে বড়োয়ারকেই বেয়ার করতে হয়। আচ্ছা, আর ঠিক আছে, আর ভ্যালুয়েশনটা প্রতি 3 বছর অন্তর অন্তর ওটা রিনিউও করতে হয়, মানে রিভ্যালুয়েশন করতে হয়। সেই ক্ষেত্রে কিন্তু ওই ভ্যালুয়েশনের যে কস্টটা, সেটাও কিন্তু বড়োয়ারকেই বেয়ার করতে হয়, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে, এই লোনটা স্যাংশন হয়ে যাওয়ার পরে তারপরে ওর কিছু প্রসেসিং চার্জেস কাটা হয় ব্যাংকের, মানে এটা ব্যাংকের একটা চার্জ যেটা কাটা হয়, তার সঙ্গে স্ট্যাম্প ডকুমেন্ট চার্জেস কাটা হয়, তার সঙ্গে সিভিল চার্জেস কাটা হয়, এবং তার সাথে যেটা কাটা হয় সেটা হচ্ছে বাড়ির ইন্স্যুরেন্স।
বাড়ির ইন্স্যুরেন্স করানো হয় 10 বছরের জন্য, 10 বছর পরে আবার ওই ইন্স্যুরেন্সটা রিনিউ করতে হয়, সেই চার্জেসটাও কিন্তু বড়োয়ারকেই বেয়ার করতে হয়। আর একটা জিনিস করা, যেটা সব থেকে ভালো জিনিস করে নেওয়া উচিত, ব্যাংকও বলে এবং আমার মনে হয় প্রত্যেক বড়োয়ারকেই করে নেওয়া উচিত, যেটা হচ্ছে ক্রেডিট লাইফ, একটা ইন্স্যুরেন্স পলিসি যেটা ওয়ান টাইম পেমেন্ট করতে হয়, একটু টাকাটা বেশি, কিন্তু এটা ব্যাংক ওই যে হাউস লোনটা যতটা স্যাংশন হয় তার সঙ্গে জুড়েই আসে, ওই টাকাটা ওর মধ্যেই ধরে নেওয়া হয়, যতটা স্যাংশন অ্যামাউন্টের মধ্যেই ধরে নেওয়া হয়, যাতে মানে বড়োয়ারের অসুবিধা না হয়। এবার এই যে টাকাটা মানে যেটা ক্রেডিট লাইফের জন্য দেওয়া হয়, এটাতে সুবিধা কি, যদি ইন কেস যে বড়োয়ার রয়েছে সে যদি কোনো কারণে মারা যান, তো তারপরের এই লোনটা পেমেন্ট করবার লায়াবিলিটিটা, সেটা কিন্তু তার পরিবারের উপর আর আসে না, সেইটা কিন্তু তার যে আমাদের যে ইন্স্যুরেন্স কোম্পানিকে দিয়ে ব্যাংক করাচ্ছে, সেই ইন্স্যুরেন্স কোম্পানি থেকেই ব্যাংক সেটা ক্লেম করে। এবং এখানে এই ক্ষেত্রে নমিনি যে হয়, নমিনি সেই টাকাটা পায়। এবার ধরে নিন কেউ 10 লাখ টাকা লোন নিয়েছিল, 6 লাখ টাকা চুকিয়েছে, 4 লাখ টাকা বাকি থাকতে উনি মারা গেছেন। তো এবার আপনার যে বাড়িটার ইন্স্যুরেন্স করা আছে, মানে ক্রেডিট লাইফ যেটা করা আছে, ক্রেডিট লাইফে ধরে নিন 10 লাখ টাকার ক্রেডিট লাইফ করা আছে, তো সেই ক্ষেত্রে 4 লাখ টাকা কেটে নিয়ে 6 লাখ টাকা যে নমিনি আছে সে পেয়ে যায়। এটা আমার যখন আমি প্রথম শুনেছিলাম, আমাকে যখন অফার করা হয়েছিল, সৌদীপই করেছিল, তো তখন আমার মনে হয়েছিল এটা খুব কাজের জিনিস, এটা ডেফিনেটলি করা উচিত, কারণ বলা তো যায় না কখন কি হয়। আর আমি আমার ফ্যামিলির ওপর বা আমার ফ্যামিলি সার্ভাইভারদের ওপরে কোনো বার্ডেন রেখে যেতে চাই না, তো এটা আমি নিয়েছি, আর এটা আমাকে একটা পিস অফ মাইন্ড দেয়। আর আমার মনে হয়েছে যে খুব ইম্পর্টেন্ট জিনিস করা উচিত, তো আমিও সাজেস্ট করবো আপনারা যদি ইন ফিউচার কখনো হোম লোন নিচ্ছেন, আর ডেফিনেটলি এটা করিয়ে নিন, কারণ লোনের অ্যামাউন্টটা অনেক বড়, আর তাছাড়া বাড়িটাও মর্টগেজ থাকে, বাড়িটাও ব্যাংকের কাছে মর্টগেজ থাকে, তো সেটা পেমেন্টটা না হলে দ্যার ইজ আ প্রবাবিলিটি যে ব্যাংক হয়তো বাড়িটা নিয়ে নেবে। তো আমরা কেউই চাই না যে আমাদের পরে আমাদের ফ্যামিলির ওপরে এই ধরনের প্রেশার আসুক, তো আমি তো যার জন্য নিয়ে রেখেছি, আমার মনে হয় ইটস আ ভেরি গুড থিং, কংক্রিট থিং, তো সবার করা উচিত। শুভদীপ, অনেক অনেক ধন্যবাদ এত ক্লিয়ারলি আমাদের সমস্ত জিনিসপত্র বোঝানোর জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আর যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে সে কমেন্টে জানাবে, প্লিজ আনসার করিস। আর সেটা করতে গেলে তোকে কি করতে হবে, সবার প্রথম আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে হবে, আর লাইক বাটনটা প্রেস করতে হবে, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটা গিয়ে ক্লিক করে নোটিফিকেশন ফর অল অন করে রাখবি, যখনই কোনো নতুন কমেন্ট আসবে সেখানে তুই নোটিফিকেশন পাবি। আর প্লিজ আনসার করে দিস, অবশ্যই। আমি আমার তরফ থেকে চেষ্টা করবো যতটা পারি আমি আনসার করতে, যেখানে না পারবো ও আসে ও করে দেবে, ঠিক আছে। সাবস্ক্রাইব বাটন নিচে। আচ্ছা, আরেকটা জিনিস, ইন্টারেস্ট রেট কিন্তু সবসময় কমে পড়ে, হ্যাঁ, এটা ফ্লাকচুয়েট হতে থাকে, এটা ব্যাংকের রেপো রেটের উপর ডিপেন্ড করে। যেমন আমি যখন নিয়েছিলাম তখন থেকে এখন আমার ইন্টারেস্ট রেট অনেকটা হাই, তার কারণ লাস্ট কিছু দিনে রিজার্ভ ব্যাংক বেশ কয়েকবার ইন্টারেস্ট রেট মানে রেপো রেটটা রিভাইজ করেছে, তো যার জন্য আমার ইন্টারেস্ট রেটটা বেড়েছে। ইন ফিউচার যখন আবার এটা কমবে তখন আমার ইন্টারেস্ট রেটটাও কমে যাবে, যাবে তো? অবশ্যই কমলে নিশ্চয়ই কমে যাবে। থ্যাংক ইউ। আচ্ছা, তার একটা জিনিস আমি বলে নিই, এটা হচ্ছে আমি একেবারেই প্রিপেয়ার ছিলাম না এই জিনিসটার জন্য। আমি একটু কাজে গেছিলাম, কাজ থেকে হঠাৎ করে বাড়ি আসার পর বলছে আমাকে এটা শ্যুট করবে, তো আমি একেবারেই প্রিপেয়ার ছিলাম না জিনিসটার জন্য। যদি কোনো তথ্য ভুল দিয়ে থাকি, একেবারে কোনো তথ্য আমি ভুল দিয়েছি, হতেই পারে, তো তার জন্য মার্জনা করে দেবেন, ঠিক আছে? না না, কোনো অসুবিধা নেই, এমন কিছু ভুল ইনফরমেশন ছিল না। এনিওয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, এরপর যাব বাড়ি, বেশ খানিকটা লেট হয়ে গেছে। হ্যাঁ, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ওকে, টাটা।